নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বর্তমান অমৃতকাল আগামী দিন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আগামী প্রজন্মের ফাউন্ডেশন তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 9 জুন তথা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 11 বছর পূর্তি হয়েছে। গত 11 বছরে সরকার দেশের মধ্যে যেসব কাজ করেছে সেই সব কাজগুলো সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে উপস্থাপন করেছেন। এই কাজগুলো সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, প্রদেশ বিজেপির সহ সম্পাদক বিপিন দেববর্মার নেতৃত্বে আগামী 26 জুন পর্যন্ত এই কর্মসূচিগুলি বিভিন্ন মণ্ডল ও বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। সাংবাদিক সম্মেলনে কর্মসূচির সূচনা করে কথাগুলি জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে চৌপাট বৈঠক, বিধানসভা ভিত্তিক বৈঠক এবং প্রদর্শনীর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী কাজকর্ম তুলে ধরা। এর অনুষ্ঠানগুলির মধ্যে থাকবে বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা, সেবা, সুশাসন এবং গরিব কল্যাণে 11 বছর, সশক্ত ভারত এবং সুরক্ষিত ভারত কর্মসূচিগুলি বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করা হবে। গত 9 তারিখ গতকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছর যে ওনার সরকারের পূর্তি হয়েছে এবং এই 11 বছরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে কাজ এবং এই কাজ সম্পর্কে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে আমরা আমাদের সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের মোদীজি সরকার আমাদের দেশের জন্য কি কি কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তারই অঙ্গ হিসাবে গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির দিল্লি থেকে এই 11 বছরে আমাদের দেশের জন্য মোদীজির যে কাজগুলি সেগুলি উপস্থাপন করেছেন। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিগত 11 বছরে মোদীজির কি কি কাজ করেছেন সেগুলি আজকে আমাদের মূল 3টা এজেন্ডার উপর আমাদের এই মোদীজির কাজগুলি দর্শিত হবে। 1 নম্বর হলো বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা, 2 সেবা, সুশাসন ও গরিব কল্যাণে 11 বছর, সশক্ত ভারত ও সুরক্ষিত ভারত, এই 3টা মূল বিন্দুর উপর সাংবাদিক সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 11 বছর ধরে দেশকে যেভাবে পরিচালনা করেছে তাতে অমৃতকাল ফুটে উঠেছে। একটাই সুশাসন, কারণ গরিব মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কার্যকলাপ প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন বর্তমানে সময়ের আগে হচ্ছে, কারণ ওনার মার্গদর্শনে কাজ চলছে দেশে। ত্রিপুরার প্রধানমন্ত্রীর নির্দেশে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে চলেছে। এই অমৃতকাল আগামী দিন ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, কারণ প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য ভারতবর্ষের মধ্যে শক্তিশালী ফাউন্ডেশন গড়ে তুলেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে দেশের সীমা সুরক্ষা ছিল না, গত 11 বছরে দেশের সীমা সুরক্ষা হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপত্তা এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। গত 11 বছরে বিভিন্ন সরকারি কাজকর্ম তুলে ধরেন। এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন। যেরকম বলা তেমনি কাজ, প্রতিটা স্কিম যাই করছেন
সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ, তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয় মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো, কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন একটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন। সময় কম কিন্তু কাজ বেশি। সময়ের আগে আমাদের দৌড়তে হবে এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে, ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারের যে রাজ্যগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রে পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আমাদের যেমন পার্টির যারা আছেন, পার্টিতে যারা যুক্ত আছেন, এখানে মাননীয় সভাপতি আছেন, উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সহ সম্পাদক বিপিন দেববর্মা, মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি। রাজধানীর ক্যারচৌমনি স্থিত শিবকালী মন্দিরে 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রুদ্রচণ্ডী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ মানুষের প্রতি প্রীতি ভালোবাসা রাখতে হবে, মানুষকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। বর্তমান সরকার চেষ্টা করছে মানুষের সমস্যা সমাধান করার জন্য এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি সম্প্রীতি না থাকলে কোনো দেশ বা রাজ্য এগোতে পারে না। উত্তর পূর্বাঞ্চলের কি অবস্থা বিগত দিনে ছিল সেটা সকলে জানা। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অ্যাক্ট ইস্ট পুলিশের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে, যা বিগত দিনের ভাবা যায়নি। যারা উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করে তোলার চেষ্টা করেছিল তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শান্তি ফিরিয়ে এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আজকে 32তম যে ফাউন্ডেশন ডে শিবকালী মন্দিরের ক্যারচৌমনিতে, আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে এখানে পুজো হতো, এখানে এলাকায় আমরা আসতাম এবং পরবর্তী সময়ে এখানে যখন দেখলাম যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তাও যখনই এইদিকে আমরা যেতাম দেখতাম। গত বছর আমি এখানে এসেছিলাম। তো এতদিন ধরে মন্দিরে যখন আমরা ঢুকি বা মন্দিরে যখন বিভিন্ন পাঠ হয়, বিভিন্ন বিষয় আমাদের বলে, আসলে মানুষের কথাগুলো সেখানে আলোচনা হয়। আমরা কোন জায়গায় আমাদের থাকা উচিত, আমরা কিভাবে চলা উচিত, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, একে অপরের প্রতি ভালোবাসা, প্রীতি, এগুলোর কথাই বলা হয়। এবং তাতে করে আমাদের সমস্ত মানুষের একসাথে একত্রীকরণের যে বিষয়, সেটা মন্দির এবং যে ধর্মস্থানগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধর্মে থাকলেও কিন্তু এক কথায় একই কথা বলা হয়, যে মানুষ মানুষের জন্য। আমি আজকে অত্যন্ত আনন্দিত এখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং এখানে আমার পুরনো সমস্ত ব্যক্তিবৃন্দকেও দেখতে পাচ্ছি। গিফট দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে অপহরণ করার অভিযোগ প্রেমিকার ভাইয়ের বিরুদ্ধে। অপহৃত যুবকের বাইক উদ্ধার হয়েছে রাজধানীর কবরখোলা এলাকা থেকে। তারপর জিপি পুলিশ ফাঁড়িতে মামলা করা হয় তদন্তের নামে। পুলিশ জানতে পারে অপহরণের শিকার হওয়া যুবকের বাড়ি জিবি ইন্দ্রনগর এলাকায়। নাম শরীফ মিয়া, বয়স 23 বছর। পুলিশ শরীফের মায়ের কাছ থেকে অভিযোগ জানতে পেরে প্রেমিকার ভাইকে গ্রেফতার করেছে। শরীফের মা জানায়, উনার ছেলে সোমবার বাড়ি ফেরার পর কেউ একজন তার ছেলেকে ফোন করে নিয়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরার পর ছেলের প্রেমিকার কাছে ফোন করে জানতে পারে গিফট দেওয়ার কথা বলে মেয়েটি তার ভাই শরীফকে নিয়ে গেছে। পরবর্তী সময়ে কবরখোলা এলাকা থেকে উদ্ধার হয় শরীফের মোটর বাইক।
তদন্তে নামে পুলিশ। শরীফের মায়ের বক্তব্য অনুযায়ী পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার ভাইকে আটক করেছে। শরীফের মায়ের বক্তব্য, ওনার ছেলেকে মেয়েটির ভাই সহ কয়েকজন আটকে রেখেছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। বাইক নিয়ে বেরিয়েছে, আর তো হ্যাঁ কোনো খুশ টুস পাইতাছি না। এরকম করতে করতে 12টা 12:30 বেজে গেছে। তারে ফোন করি, ফোন রিসিভ করে না। আবার কতক্ষণ পরে দেখি কি তা মোবাইল আবার ফিরে ফোন করলে সুইচ অফ দেখা, নাহলে নেটওয়ার্কের বাইরে তো এরকম করতে করতে সারা রাত হয়ে গেছে। তো হ্যাঁ একটা ছিল মেয়ের লোকে হ্যাঁ প্রেম করতো। মেয়েটার আমি নাম্বার আসলো, মেয়েটার কাছে আমি জানাইছি যে এরকম এরকম গঠন হয়েছে, তোমার লোকে কোনো যোগ জিজ্ঞাসা আছে? মেয়েটা কইতেছে না, আমার লোকে তো কোনো যোগ জিজ্ঞাসা নাই, আমিও তো হেরে ফোনে পাইতেছি না। তখন রাত বাসুর পুঁতে ওই কবর খালার দিকে গেছে, গিয়া দেখে কি তা হ্যার বাইকটা সাইড করে কিনারে ধুয়ে রাখছে। ওই মায়েরটা আবার ফোন করে কইছে যে তাই বাইরে নাকি তাই যারার তবে না কাকার তবে জানি হ্যারে ফোন করে কইছে একটা গিফট দিব। হ্যাঁ কলকাতাতে একটা গেঞ্জি না জানি গড়ি আনছে, এটা নেওয়ানোর লেগে কবর খালা হেরে কইছে যাওয়ানোর লেগে। আমরা এটা জানি না, এটা মায়েরার মুখের থেকে শুনছি। তো কইছে পরে তখন তাই বাইরে বলে কইছে আর টিয়া বলে আবার কইছে আমি অক্ষণ আইতাম না, পরে আমি মানে সন্ধ্যার সময় যাবো। সন্ধ্যার সময় যে ফোন করছে, কেরা ফোন করছে, কই গেছে, আমার ছেলে কিছু জানেছে। কি মনে হয় ছেলে কইতে গেছে বা আমার পুরো সন্দেহ হ্যাঁ এটার মধ্যে জড়িত আছে। এই ছেলেটা, যে ছেলেটা ফোন করছে ওইটা নিচে মেয়েটার ভাই। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না ভগবানও। এবার চোরেরা ধাবা বসিয়েছে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে। মন্দিরের পুরোহিত জানায় মঙ্গলবার সকালে এসে দেখতে পান মন্দিরের তালা ভাঙা। তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখে প্রতিমার স্বর্ণালঙ্কার নেই এবং প্রণামী বাক্সের তালা ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। এই ঘটনা স্পষ্ট, শহরের মূল কেন্দ্রে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত এবার নিরাপত্তার অভাবে আছে। কুম্ভ নেত্রায় আছে পুলিশ প্রশাসন। একটা চেনা ছিল দাগ আছে, কি জানি আমি কয়টা ছিল তালা পাইছে। হ্যাঁ তালা গত 27শে এপ্রিল টিআরবিটির পরিচালিত টেট 2 পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সোমবার সে পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের অনেকগুলো প্রশ্নই হয়তো সিলেবাস বহির্ভূত নয়তো বা ভুল। সে ব্যাপারে টিআরবিটির বোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্নপত্রের কথা বিবেচনা করে স্টার প্রদান করা এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ মার্কস প্রদান করা। কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ হওয়ার পর দেখা যায় ভুল প্রশ্নপত্র ও সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রেরও স্টার প্রদান করা হয়নি। ফলে মঙ্গলবার বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি বোর্ডের সামনে জমায়েত হয়। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদেরকে বলা হয় চেয়ারম্যান অফিসে নেই। এখন দেখার বিষয় এ ব্যাপারে বোর্ড কি সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যে বেশ কিছু আনসার ভুল দেওয়া হয়েছে এবং আমি ডিরেক্টলি বলতে চাই এবং আমাদের কাছে প্রুফ সহকারে এনসিআরটি এসসিআরটি বই সহকারে সবগুলি আছে। যে ভুলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোশ্চেন আমি উল্লেখ করতে চাই, এটা একদম প্রত্যেকেই জানে। আর আমি সবার কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। বলা হয়েছে সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। এখানে কারেক্ট আনসার হবে 61, কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে 56। আর 56 নং দ্বারা যেটা প্রোভাইড করা হয়েছে এটাতে হলো রাষ্ট্রপতি 5 বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদত্যাগ করতে চায় এই বিষয়টা উল্লেখ আছে, কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে 56 নং ধারা অনুসারে তাকে রিমুভ করা যায়। এখানে একদম প্রুফ সহকারে আমাদের কাছে এনসিআরটি এসসিআরটি সবই আছে এবং আরেকটা প্রশ্ন ভুল হয়েছে টোটাল একদম ডিরেক্টলি 3টা থেকে 4টা কোশ্চেন ভুল হয়েছে, অপশন ভুল দেওয়া হয়েছে এবং কিছু কোশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম, যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না, কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রুফ সহকারে আমরা তুলে ধরেছিলাম।
জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্রমশ অসন্তুষ্ট চাকরি প্রত্যাশী বেকার মহল। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ 4 বছর ধরে তাদের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। এ বিষয়ে তাদের মধ্যে এক চাকরি প্রত্যাশী জানায়, 2022 সালে 259 জন জেল অর্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর সে বছর ডিসেম্বর মাসে ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পরীক্ষার্থীদের এখন পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কিন্তু বহুবার জেল পুলিশের পিজন অফিসে এসে ডেপুটেশন প্রদান করলেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কর্ণপাত করছে না, শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে। অবশেষে মঙ্গলবার আগরতলা জেল রোড স্থিত পিজন অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে, কিন্তু কোনো রকম সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিজন পাইছে না যে আমরা রিক্রুটমেন্টটা কোনখানে গিয়ে আটকাইছে কি আটকাইছে এটা আমরা ওখান পর্যন্ত ভ্যালিড রিজন পাইছি না। এই লেগে আমরা বাধ্যতামূলক আমরা রাস্তাটা ব্লক করে রাখছি। কারণ তাই লোক আমরা যদি এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতেছি, হ্যাঁ অফিসিয়ালিভাবে 7 বার ডেপুটেশন দিছি, তখন কোনো কাজ হইতেছে না। তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা হইতেছে কাজ হইতেছে এই হইতেছে, কিন্তু আমরা ফিজিক্যাল খুবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেসিং করা হয়েছে না। এই লেগে আমরা আমরা জেল পুলিশের ক্যান্ডিডেট রুটটাকে ব্লক করতে হলো। তো আমরা একটাই ডিমান্ড যে আমরা যে প্রসেসটা ওইটা তাড়াতাড়ি প্রসেস করা হোক, বা আমরা যে ফার্দার যে প্রসেস ওইটা তাড়াতাড়ি কমপ্লিট করা হোক। কারণ হইলে আমাদের যে 3-4 বছর ধরে এত কষ্টের সাথে থাকতেছে, আমরাই বুঝি যে বেকার জীবন কি বা না। কারণ আমরা যে ফিজিক্যাল হয়েছে ওইটার লিস্টটাও আমাদেরকে প্রদান করা হয় না। এই অবধি টোটাল তোমরা কতবার ডেপুটেশন দিয়েছো? আমরা অফিসিয়ালভাবে 7 বার বা ওইটার বেশি দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাইনি যে না এটা হবে, আদৌ হবে কি হবে না। স্যার থেকে যে না এইটা এইখানে কাজ আটকাইতেছে ওইখানে আটকাইতেছে। তো আমরা যে কোনোখানে মিনিস্টারের সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।